আহসানের ওই রাত্রিটায় আর ঘুম হলো না। নির্ঘুম কাটিয়ে দিয়ে সে সকাল সকাল বের হলো মর্নিং ওয়াকে। তুলি তখনও ঘুমে। আহসান একবার তাকায়, পর মুহূর্তে টুপ করে ঠোঁট ছোঁয়ায় তুলির কপালে। উঠে দাঁড়াতে দাঁড়াতে বিড়বিড় করে বলে, তুলি, আমার মাঝে মাঝেই মনে হয় আমার বিবাহিত লাইফটা এবার আমার উপভোগ করা উচিত। তোর সাথে জমিয়ে একটা প্রেম হওয়া উচিত। অথচ দেখ, আমরা বিবাহিত হয়েও আমাদের মাঝে কিচ্ছু নেই, শুধু আমার একপাক্ষিক জড়িয়ে ধরা আর চুমু দেওয়া ছাড়া। এটা কোনো বিবাহিত লাইফ বল? আমার তো মাঝে মাঝে বড্ড বেসামাল লাগে নিজেকে, মাঝে মাঝে দুঃখ হয়, তবুও আমায় থাকতে তোর থেকে হয় দূরে দূরে। এটা কোনো জীবন? তুই কি আদৌই আমার কখনো স্বাভাবিকভাবে নিবি তুলি? আমি অপেক্ষায় আছি, খুব করে অপেক্ষায় আছি। অতঃপর তা বলতে বলতে বের হলো রুম ছেড়ে, মর্নিং ওয়াকে বের হবে। ঠিক তখনই চোখে পড়ল আজরানকে। আজরান একটা শার্ট পরে বের হলো সকাল সকাল। মাঝে আয়শানকে দেখে চোখ ছটফট করে বলল, কোথায় যাচ্ছ আয়শান ভাই? আয়শান হাসে, উত্তর দেয়, মর্নিং ওয়াকে। নতুন বর যদি যেতে চাস তো যেতে পারিস আমার সাথে। আজরান হাসে। পা এগোতে নিলে আয়শানের চোখে পড়ল শার্টের ভেতর থেকে বের হয়ে আসা সাদা অংশটায়। আয়শান ভ্রু কুচকায়, বলে, কি হয়েছে ওখানে? আঘাত পেয়েছিস নাকি? আজরান বুঝে ওঠে। কেমন করে যেন তাকিয়ে কপালে হাত রেখে সে। অতঃপর তার ব্যাপক দুঃখ বুঝিয়ে বলে, কপাল কপাল, এক রাতে বউয়ের কি সাংঘাতিক ভালোবাসা, সাংঘাতিক মেয়ে একটা আমার কপালে জুটেছে। আয়শান এবার আর প্রশ্ন করল না। ছোট ভাইয়ের বিয়ে রাতে বউ কি ভালোবাসা দিয়ে বুকে আঘাত করে ফেলেছে তা নিশ্চয়ই সে সরাসরি জিজ্ঞেস করবে না। শুধু যেতে যেতে হাসলো আর বলল, ভেরি গুড, ফিউচারের জন্য শুভকামনা। আজরানও পেছন থেকে বলল, আজও চলে যাবে নাকি আয়শান ভাই? আয়শান হাঁটতে হাঁটতে উত্তর করল, হয়তো। তোর বিয়ে ঝামেলা তো শেষ, আর থাকার প্রয়োজন তো নেই। আজরান হাসে, বলে, বিবাহিত পুরুষ তুমি, বউ রেখে বাইরে কি করে থাকো বুঝি না। থাকতে পারো তো মাঝে মাঝে বাড়িতে, তোমাকে তেমন প্রয়োজন ছাড়া পাই না বহুদিন। আয়শান শুনলো, এবার উত্তর করলো। সদর দরজা পেরিয়ে এলো প্রায়। ভাবলো সে আসলে বিবাহিত পুরুষ, অথচ বউয়ের সাথে একসাথে থাকে না। আয়শান এ বাড়িতে থাকে না বছর দুয়েক হলো। মূলত ডেজিকে বিয়ে না করে তুলিকে বিয়ে করেছে, এ নিয়ে বাবার সাথে সমস্যা বেঁধে সে বাড়ি ছেড়েছিল বছর দুয়েক আগে। পরবর্তীতে আয়জানের পাগলামো দেখে সেটার কারণ সবাই বুঝেছেনও। বাবার সাথে সম্পর্কও ঠিক হয়েছে, তবু আয়শান বাড়ি ফেরেনি। তার পেছনে অবশ্য যুক্তিযুক্ত কারণটা তুলিকে সে বিয়ে করেছে ঠিক, তবে আর 5টা স্বামী স্ত্রী সম্পর্কের মতো স্বাভাবিক নয় তাদের সম্পর্ক। আয়শান ইন্ট্রোভার্ট ধরনের কিছুটা, হাজরান আয়জানের মতো নয়। মুখে ভালোবাসি প্রকাশ করাটা বিশ্বাস করেনি কখনোই সে। অন্যদিকে তুলিও বিয়ের দিন থেকে মনে প্রাণে বিশ্বাস করেছে কেবল এটাই যে আয়শান তুলিকে টোপ হিসেবে ব্যবহার করেছে, আর কিচ্ছু নয়। সে আয়শানের যোগ্য নয়। আয়শানকে তাকে বিয়ে করে সবার কাছে কেবল তাকে খারাপ বানিয়েছে, এতটুকুই। আয়শানও তার ব্যাপারটা চওড়া করেনি। এখন যদি সে মুখে ভালোবাসি বলে, তুলি তাও বিশ্বাস হয়তো করবে না। ভাববে আয়শান মিথ্যে বলছে। তুলিকে সে ছোট থেকে স্নেহ করে, স্নেহ থেকে ভালোবাসা জন্মেছিল। ছোট থেকে শাসন করেছে বাড়ির সবার সাথে সাথে তুলির চোখেও নিজেকে এক আদর্শ চরিত্র হিসেবে ধরে রেখেছিল আয়শান। অসম্ভব সমীহ করে চলতো আয়শানকে সে। আর সে তুলির চোখে আজকাল যখন এক বিষণ্ণ নীরবতা আয়শান খেয়াল করে ওঠে, তখন তার দুঃখ হয়, নিজেকেই দায়ী লাগে। আয়শান তুলিকে এই সম্পর্কে যেমন স্ত্রী হিসেবে কখনো জোর করেনি, তেমনি ওই মেয়েটি সে ব্যতীত অন্য কারণ না হওয়ার ও এক নীরব হুমকি যেন তার চোখে মুখেই থাকে। আয়শান হাসে। সে জানে না তুলি আদৌ স্বাভাবিকভাবে সম্পর্কটা নিবে কিনা কখনো। কখনো সে সত্যি তুলির চোখে আর 10 জন স্বামীর মতো প্রেমিক হয়ে উঠতে পারবে কিনা। তবে দিন শেষে তুলি তার হয়ে তো আছে, এতটুকুই যথেষ্ট। আয়শান এগোয়। অতঃপর পুরো সকালটা সে বেশ সময় ব্যয় করে হাঁটে। হাঁটতে হাঁটতে একটা সময় নিজের বাসার কাছে চলে এলো। এই মিনিট 20 দূরত্ব বলতে গেলে তাদের বাড়ি থেকে। আয়শান একবার বাসায় উঠবে ভেবে ফের মনে হলো তুলিকে বলে আসা হয়নি। আয়শান আবার ফিরতে হলো আয়শান একবার বাসায় উঠবে ভেবে ফের মনে হলো তুলিকে বলে আসা হয়নি। আয়শান আবার ফিরতে হলো বাড়িতে, অথচ যার জন্য ফিরলো তাকে সে রুমে পেল না। এতটুকু পথ হেঁটে এলো, ভাবলো তুলি তাকে গরম গরস ধোয়া ওটা 1 কাপ কফি এগিয়ে দিবে, অথচ তা হলো না। তুলিকে দেখা গেল না।
আয়শান বেলকনিতে গেল তুলিকে পাবে বলে, অথচ ওখানেও তুলিকে পেল না সে। আয়শান ভ্রু কুচকায়। পর মুহূর্তে কিচেনের দিকে পা এগোলো সে। তুলি নিশ্চয়ই ওখানেই থাকবে, অথচ ওখানেও পেল না। আয়শান দীর্ঘশ্বাস ফেলে। ছোট আম্মু অর্থাৎ আজরানের আম্মুকে কিচেনে দেখে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, ছোট আম্মু, তুলি কোথায়? দেখছি না তো। আয়শানের ফুফি কেমন করে যেন চাইলো। আয়শান ফুপির দিকে তাকিয়ে থামলো। হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে, ফুফি, তোমার সাথে কথা ছিল। তুমি কি আবারও তুলিকে কিছু বলেছ? ও আমার বউ হওয়ার অযোগ্য, এটা বলে কিছু বলেছ আবারও? অতীতে আয়শানের ফুপি এমন করেছিল। তুলি আয়শানকে না বলল, কোনোভাবে তা আয়শানের কানে গিয়েছিল। অতঃপর সে এক তুলকালাম কাণ্ড হয়ে গেল আয়শানের খানের বইয়ের কথা শোনানোর জন্য। আয়শানের ফুপি নাক মুখ কুচকে বলল, আমি আমি কেন ওকে কিছু বলতে যাব? এর আগে তুমিই তো ওকে কথা শোনাতে ফুপি। আমি তোমার ব্যাপারে নিশ্চিত নই, তাই জিজ্ঞেস করলাম। আয়শানের ফুপি মুখ ভেঙিয়ে বলল, একটা ঢং করিস আয়শান, এই বাড়িতে বোধ হয় আর কেউ বিয়ে করেনি। তোর বই কেবল আদুরে যে ওকে কথা শোনাতে পারবো না। আর ও তোর বউ হওয়ার আগে থেকেই আমাদের পরিচিত। যেদিন এইটুকু থাকতে ওই বাড়িতে এসেছে ওই দিন থেকেই দেখছি ওকে। ওকে আমি আগেও কথা শুনিয়েছি, হয়েছে কি তাতে? ওকে কথা শোনাতে পারবো না আমরা? কথা শোনারাই তা বরের কানে ফিসফিস করতে হবে? ও ভাবে কি তোকে বিয়ে করে ও রাজরানী হয়ে গিয়েছে? আয়শান শান্ত অথচ দৃঢ় চোখে তাকায়, গম্ভীর গলায় বলে, ও মোটেই আমার কানে ফিসফিস করেনি ফুফু। ফিসফিস না করলে এ কথাগুলো তুই অবধি যেত নাকি? বুঝি না আমরা, নাকি সংসার আমরা করি না? তুমি বোধহয় ওকে সহ্য করতে পারো না ফুপি, তাই না বলো? এতটুকু বলে আয়শান বের হয়ে এলো। এভাবে জিজ্ঞেস করে খোঁজ করতে হয় না, তার খবর এমনিতেই পায় সে। তবু ফুপিকে দেখে মনে হলো জিজ্ঞেস করা উচিত, তাই তো করলো। আয়শান ছোট শ্বাস ফেলে। অতপর বাড়ির ছোট সদস্যদের একটু জিজ্ঞেস করতেই ফট করে সব জানতে পারলো সে। আয়শান দীর্ঘশ্বাস ফেলে। বিয়েটা সে করেছে, অথচ এতে বারবার কষ্ট পাবে তুলিটা। আয়শানের আম্মু যে তাকে মেয়ের মতো বড় করলো, সে অবধি এখন তুলির সাথে কথা বলে না। তুলির জীবনটা তো সে সত্যি কষ্টকর করেছে। আয়শানের অসহায় লাগে। তুলিকে একবার বলেছিল তার সাথে আলাদা থাকবে কি না। তুলি মুহূর্তে নাকচ করেছে। আয়শান গম্ভীর হয়েই ভাবে। বহুক্ষণ ভাবার পর টের পায় যে তুলি এসেছে। পা চালিয়ে রুমের দিকে যাচ্ছে। আয়শান হঠাৎ ডাক দিল, তুলি। তুলি শুনতে পেল না বোধ হয়। ওভাবে পা বাড়াতেই নিতেই আয়শান ফের বলে, আমি ডাকছি তুলি। তুলি তাকায় আচমকা গম্ভীর স্বর শুনে, হক চুকিয়ে বলে, কিছু বলবেন আয়শান ভাই? আয়শান প্রশ্ন ছুড়ল, কোথায় গিয়েছিলি? তুলি চুপ থাকে কিছুক্ষণ। আয়শান আবারও বলল, উত্তর কর। তুলি এবারে নরম গলায় বলল, একটু মায়ের কবরে গিয়েছিলাম, দেরি হলো একটু। কোথাও গেলে বাসায় বলে যাবি। কয়বার বলেছি তো কি কথাটা? এইভাবে হুটহাট না পেলে মানুষজন চিন্তা করবে না? তুলি হেসে বলল, না বলে কোথায় বা যাব? যাওয়ার জায়গা আছে আমার, চেয়ে আপনাদের না বলে কোথাও পালিয়ে যাব আমি? তাছাড়া আমি কখনোই পালিয়ে যাব না আয়শান ভাই। আপনারা আমার দায়িত্ব নিয়েছেন, বড় করেছেন, কোনো দিকে অপূর্ণতা রাখেননি। এত সুযোগ সুবিধা ছেড়ে চলে যাব? এসবই তো জুটতো না আমার কপালে কখনো। ভাগ্যিস আপনারা আমার দায়িত্ব নিয়েছিলেন। তুলি কি নিজের প্রতি একরাশ অবহেলা নিয়ে কথাগুলো বলল। আয়শান ফের বলল, কে বলল জুটতো না? তুলি হেসে বলে, এতিমদের ভাগ্যে অত ভালো হয় না আয়শান ভাই। এতিমরা আপনার মতো ভালো বড় পায় না। আমি ভাগ্যবশত কিভাবে যেন পেয়ে গেলাম একটা স্বপ্নের মতো বাড়ি, আম্মু আব্বু, এতগুলো আপন মানুষ। আয়শান হাসলো এবারে, বলল, আমাকে পেলি না? এই যে 2 বছর আগে নিজেকে তোর নামে লিখে দিলাম। লিখে দিলে যদি পাওয়া যেত, তবে ভালোবাসা ছাড়াও স্বামীর মন না পেয়েও অহরহ এত সংসার টিকে থাকতো না আয়শান ভাই। মেয়েরা বরের মন না পেলেও আজীবন ওই সংসার আঁকড়ে ধরে যেতে পারে। এতটুকু বলে তুলি পা বাড়ালো। আয়শান কেমন নীরব দৃষ্টিতে যেন চেয়ে থাকলো ওর যাওয়ার পানে। ও আয়শানের মন পায়নি, ও বরের মন পায়নি। এটা কেন মনে করে তুলি? রোজ সকাল সকাল গোসল সারলো। সারা রাত ঘুমায়নি, মাথা ব্যথা করছিল। মনে হচ্ছিল একটা লম্বা গোসল তার প্রয়োজন। রোজ মূলত সে কারণে গোসল করলো। পরনে আজরানের আনা সেই সব জামা কাপড় থেকে একটা 3 পিস। অতপর ভেজা চুলগুলো মেলে দিয়ে কিয়ৎক্ষণ নীরব বসে থাকলো। আজরান ভ্রু কুচকে তাকায়, কি ভাবছে এই মেয়ে তা বোঝার চেষ্টা চালায় হয়তো। পর মুহূর্তে বলে, খবর পেলাম তোর বাপ পুলিশ নিয়ে বাড়ি আসছে, হয়তো এক্ষুনি এসে পৌঁছাবে।
আমার অবশ্য হাসি পাচ্ছে, তোর বাপের মুখোমুখি হই না বহুদিন বল। রোজ তাকায়, মুহূর্তেই বলে, পালাচ্ছেন না কেন? ধরে নিয়ে গেলে ভালো হবে। আজরান মজা পেল, হেসে বলে, আমাকে ধরে নেবে? এতটুকু সাহস হবে না। তোর বাপ সম্ভবত তোকে নিতেই আসছে। তুই নিশ্চয় সুযোগ পেয়ে সুরসুর করে চলে যাবি রোজ। হুম, আমি নিশ্চিত তুই চলে যাবি। রোজ ভাবে, আসলে চলে যাবে? আজরানকে ফেলে চলে যাবে? তার মানে এটাই প্রমাণ হবে যে সে সত্যি আজরানকে কখনো ভালোবাসেনি। রোজের ভাবনার মাঝে আজরান আবার বলল, রোজ। হুম। আজরান বলল, তুই চলে গেলে আমি আটকাবো না তোকে, নিষেধ করব না। তবে চলে যাওয়ার পরও জানবি যে তুই শুধু আমার, তুই আমার ওয়াইফ, মনে থাকবে? রোজ হেসে শুধালো, কাল অবধি জোর করে বিয়ে করলেন, আজ চলে যাওয়াতে আটকাবেন না? আশ্চর্যকর বিষয়। আজরান শুধালো, যে থাকতে চায় না তাকে কি করে আটকে রাখবো বল জান? সাধ্য থাকে তার। তবে চলে যাবার পর কিন্তু তুই শায়ানের সাথে মিশতে পারবি না। সামনাসামনি বসে আছেন আয়শান, আজহার খান, কবির সাহেব এবং পুলিশ ইন্সপেক্টর। আয়শান অবশ্য বিষয়টাকে খুব কঠিন হিসেবে দেখলও না। কবির সাহেব কমপ্লেন লিখিয়েছে ঠিক, তবে আয়শান চোখ বুজে বলতে পারেন খানবাড়ির ছেলেদের জেলে নেওয়ার সাধ্য ওনার নেই। এটা ঠিক, তাদের পরিবারের মতো কবির সাহেবের সম্পদ প্রতিপত্তির ক্ষমতাও কোনো অংশে কম নয়। তবুও যে আজহার খান বেঁচে থাকতে এটা সম্ভব নয় সে জানে। আয়শান হাসলো যেন, কবির সাহেবের দিকে চেয়ে হেসে বলল, আঙ্কেল, আপনার কাছে কি প্রমাণ আছে যে আজরান রোজকে তুলে এনেছে? প্রমাণ যদি থেকেও থাকে তবে আমি বলবো আপনার মেয়েও আমার ভাইকে ভালোবাসে, সে জেনে বুঝে বিয়ে করেছে। আমরা তাকে মোটেই জোর করিনি আঙ্কেল। কবির সাহেব তেতে উঠলেন। আয়শানকে উনি মোটেই সহ্য করতে পারেন না। বড় মেয়ে ডেইজিকে উনি একটু বেশি ভালোবাসেন, যার দরুন আয়শানের প্রতি জন্মেছে তার এক অদৃশ্য ক্ষোভ, রাগ। কবির সাহেব রেগে ফেটে পড়ে শোনালেন, তুমি চুপ করো আয়শান, আমি তোমার সাথে কথা বলছি না বেয়াদব ছেলে। আমার বড় মেয়ের জীবনটা তুমি শেষ করেছো ওই কোথাকার কোন তুলে আনা এতিম মেয়েটাকে বিয়ে করে। আমার ডেইজির কোনো দিক দিয়েই পৌঁছাবে না ওই মেয়ে। আয়শান এবারে রেগে চোয়াল শক্ত করে চাইল, শক্ত কণ্ঠে বলল, কালো বলেছেন, আমি ছিলাম না বলে কিছু বলিনি, কিন্তু আজ আমার সামনে আমার বউকে ছোট করে কথা বলবেন তা তো আমি মেনে নেব না। ও কোথাকার কোনো তুলে আনা মেয়ে নয়, আয়শানের স্ত্রী, মনে রাখবেন এটা। পরবর্তীতে ওকে ছোট করে কথা বলার আগে এটা মনে রাখবেন অবশ্যই। এখন ছোট ভাই এর শ্বশুর বলে সম্মান দেখাচ্ছি, রোজ আর ডেইজির বাবা বলে সম্মান দেখাচ্ছি, আমার বাবার বন্ধু বলে সম্মান দেখাচ্ছি, পরবর্তীতে দেখাবো না। কবির সাহেব ফের তেতে উঠলেন। আজহার খানকে বলে উঠলেন, আজহার, তোর ছেলেকে এমন বেয়াদব বানিয়েছিস, বইয়ের হয়ে সাফাই গাইছে ও। আয়শান উঠে দাঁড়ালো, বলল, মনে হচ্ছে আপনার আসলে সম্মান পেতে ভাল লাগছে না আঙ্কেল, অসম্মান করতে বাধ্য করবেন না আমায়। কবির সাহেব তাদের দাঁত চাপলেন, বললেন, বেয়াদব ছেলে, আমার বড় মেয়ের জীবন শেষ করে এখন আমার ছোট মেয়ের জীবন শেষ করতে উঠে পড়ে লেগেছ। আয়শান ছোট শ্বাস ফেলল, কণ্ঠ শান্ত রেখে বলার চেষ্টা করলো, ছোট মেয়ের জীবন নষ্ট করতে আপনি উঠে পড়ে লেগেছিলেন আঙ্কেল। খুব তো রাগ পুষে বড় মেয়ে ভালোবেসেও আমার মন পেল না বলে। তো ছোট মেয়ে যে আজরানকে ভালোবাসত তা জানতেন না? জেনে বুঝে অন্য ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন কেন? সুখে থাকতো তখন আপনার ছোট মেয়ে? কবির সাহেব রাগে ক্ষোভে বললেন, আজহার, তোমার ছেলেকে সাবধান করো, ওর ভাগ্য ভালো যে ওকে আমি জেলের ভাত খাওয়াইনি 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনার কারণে। আজহার খান বিষয়টা মেটাতে চাইলেন, মিটিয়ে নেওয়াই তো ভালো। যেভাবেই হোক ছেলে মেয়ে দুটো বিয়ে তো করে ফেলেছে, এখন দুই পরিবারের সম্পর্কটা ঠিক করে ফেলাই তো ভালো। তাছাড়া দুই পরিবারের সম্পর্ক ভালো হলে দুই পরিবারেই ভালো বাদে ক্ষতি হবে, সেটা সামাজিক হোক, আর্থিক হোক বা ব্যবসায়িক। আজহার খান ছোটশ্বাস ফেললেন, সমস্তটা ভেবেচিন্তে শান্ত স্বরে বললেন, কবির, বিষয়টা মিটিয়ে ফেললে ভালো নয়? আগের বারও আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম, ডেইজির সাথে আয়জানের বিয়েটা হতে চেয়েছিলাম, অথচ তুই তো তা করলি না, সম্পর্ক শেষ করলি, ডেইজিকে অন্য জায়গায় বিয়ে দিলি। আমরা তো কিছু বলিনি এতে কবির, তোকে দোষারোপ করিনি। ডেইজি যেমন আয়শানকে পায়নি, তেমন আয়জানও কিন্তু ডেইজিকে ভালোবেসে পায়নি। ভালোবেসলে যে পেতে হবে এমন তো কোথাও লেখা নেই কবির, বোঝ বিষয়টা। কবির সাহেব বুঝলেন না, বরং অবুঝের মতো রেখে বললেন, কি বুঝবো আজহার? আমার মেয়ে আমায় ফেরত দে। আমি তোদের মতো জানোয়ারদের সাথে কেন আত্মীয়তা যেতে চাই না। আমার মেয়ে ফেরত দে, নয়তো আমি সত্যি কঠোর হব আজরানের বিষয়ে। আজহার খান এবার কঠিন অথচ শীতল চাহনিতে তাকালো, বললেন,
আজরানকে জেলে নিবি তুই? খানবাড়ির ছেলেকে? আমার মেয়েকে অপহরণের দায় অবশ্যই নিব। পারবি না। আজরান ততক্ষণে সিঁড়ি বেয়ে নামে। নিচের চিৎকার চেঁচামেচি এমনিতেই এতক্ষণ কানে আসছিল, শুধু রোজকে নিচে নামতে বলে নামতে দেরি হচ্ছিল তার। আজরান কবির সাহেবকে দেখে প্রথমে হাসলো। সোফায় বসে একদম কবির সাহেবের মুখোমুখি বসলো সে। পর মুহূর্তে আজহার সাহেবের দিকে চেয়ে হেসে বলল, বড় আব্বু, আমি একটু জেল ঘুরে আসতে চাই, তুমি নাকচ করো না, শত হোক শ্বশুরাব্বুর চাওয়া। আজহার সাহেব ভ্রু কুচকালেন, দ্রুত বললেন, মানে? তোমার বন্ধু যে চালটা দিল তাতে ওনাকে সফলই হতে দিন, একটু তো খুশি হতে দেওয়া উচিত ওনাকে। এবারের ছেলে জেলে যাবে? গেলাম না হয়। আজহার সাহেব বললেন। আজরান আজরান হাসে, বলে, বড়াব্বু, বউ অপহরণের দায়ে জেলে গেলে কষ্ট হয় না, ভালোবাসা বাড়ে। কথাটা বলেই সে ফিরল কবি সাহেবের দিকে, হেসে বলল, যাই হোক, আমি আপনার মেয়েকে অপহরণ করেছি, বিয়ে করেছি, এখন গ্রেপ্তার করুন আমায়, সমস্যা নেই। কবি সাহেবের চোয়াল শক্ত। আয়শানের মতো আজরানকে উনি সহ্য করতে পারছেন না। রাগ ক্ষোভ জমে একাকার। বললেন, আমার মেয়ে কোথায়? আজরান হেসে বলল, আছে সে। আপনি তো আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আপনার অভিযোগ অনুযায়ী আমার কাছেই তো থাকবে, বলুন। সোজাসুজি বলো, আমার মেয়ে কোথায়? ঠিক তখনই রোজ এসে নামলো। বাবাকে দেখে চোখ টলমল করে উঠল তার, যেন অস্ফুট স্বরে ডাকলো, আব্বু। কবির সাহেব দ্রুত তাকালেন। মেয়েকে দেখে দ্রুত এগিয়ে এলেন উনি। অতঃপর মেয়ের সামনে গিয়ে দ্রুত বললেন, রোজ, এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরবি আম্মু, এক্ষুনি। এই জানোয়ারগুলোর তোর সাথে খারাপ ব্যবহার করেছে, বল। কি করেছে? জোর করে তোকে বিয়ে করেছে না, বল। আমি এদের সবাইকে শাস্তি দেব, দেখে নিস। রোজ কেটে ফেললো কেমন করে যেন। আবারও ফ্যাল করে চেয়ে বলল, আব্বু। কবি সাহেব এই কান্নাটার অর্থ বুঝলেন, যে সত্যি সত্যি তার মেয়ের ওপর অত্যাচার করা হয়েছে। বললেন, কাঁদবি না, একদম কাঁদবি না। দেখলেন তো ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েটাকে আটকে রেখেছিল এরা, কত অত্যাচার করেছে সত্যি জানি না। আমার মেয়েটা কীভাবে কাঁদছে একবার দেখুন। অ্যারেস্ট করছেন না কেন ওই ছেলেকে? ফের মেয়েকে আশ্বাস দিয়ে বললেন, তুই যা বলবি, যেভাবে বলবি, এই ছেলেকে আমি সেভাবেই শাস্তি দিব, দেখে নিস রোজ। তুই শুধু বল ওরা কি করেছে। রোজ একবার আজরানের দিকে তাকায়। তার কান্নার মানে এভাবে ভেবে নিবে তার বাবা, সে বুঝে ওঠেনি। তবে তার কান্না পাচ্ছে, সত্যিই কান্না পাচ্ছে বাবাকে দেখে। কান্না দমাতে পারছে না সে। আজরান ভ্রু বাঁকায়। এক মুহূর্তের জন্য মনে হলো রোজ বোধ হয় তাদের পরিবারকে ফাঁসাতে এভাবে একটা নাটক সাজাতে পারে। সাজাক, রোজ যে বদলে গিয়েছে তা আজই না হয় প্রমাণিত হোক। অথচ আজরানের ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে রোজ শান্ত গলায় ওভাবে বলল, কিছু করেনি আব্বু। কবির সাহেব মানলেন, বললেন, ওরা তোকে জোর করে নিয়ে গিয়েছিল তো? জোর করে বিয়ে করেছে না ও তোকে? বল মা, বল, আমি আছি, বল সবটা। আজরান উঠে এলো, পেছনে দাঁড়িয়ে বলল, একদম ঠিক, জোর করে বিয়ে করেছি ওকে আমি। এখন কি করবেন শ্বশুর সাহেব? কবির সাহেব রেগে শুধালেন, তোমার বেয়াদবি দেখে আমি অবাক হচ্ছি। আজরান হাসে। ইন্সপেক্টরের সামনে এসে হাত বাড়িয়ে বলে, অ্যারেস্ট করছেন না কেন? যাই হোক, চলুন আমরা গাড়িতে গিয়ে বসি, ওনারা ততক্ষণ এসব করুক। আচ্ছা, জেলের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে না? আমার আবার অপরিষ্কার পরিবেশ সমস্যা হয়। ইন্সপেক্টর সাহেব পড়লেন বেকায়দায়। দুই পরিবারের সম্ভ্রান্ত পরিবার, কী করে বুঝে উঠছে না। তবু উনি আজরানের কথা অনুযায়ী অ্যারেস্ট করলেন, পা বাড়ালেন। রোজ বিষয় নিয়ে তাকায়। এই পরিবারটা অলরেডি ভেঙে গেছে। পরিবারের 3 ছেলের মধ্যে আয়জান বাইরে, আয়শানও এ বাড়িতে থাকে না। এখন আজরানকেও যদি তার জন্য জেলে যেতে হয়, বিষয়টা খারাপ হচ্ছে না? রোজ বাবার দিকে তাকালো, বলল, আব্বু, ওদের দাঁড়াতে বলো। হুম? আজরান ভাই আমার জোর করে বিয়ে করেননি, আমি নিজে বিয়েতে মত দিয়েছিলাম, দাঁড়াতে বলো তাদের। কবির সাহেব বিষয় নিয়ে বললেন, তুমি নিজে বিয়ে করেছো? কী সব বলছিস রোজ? তোকে ধমক দিয়েছে ওরা? হুমকি দিয়েছে? রোজ উত্তর করলো, না আপু। তাহলে? আমি নিজে থেকে বিয়েটা করেছি। সত্যি বল রোজ, আমি আছি তোর সামনে, কিচ্ছু হবে না তোর, বল আম্মু। রোজ ছোট শ্বাস ফেলে, কান্না মুছে নিয়ে বলে, এটাই সত্যি আব্বু। কবির সাহেব এবারে নিজের সমস্ত রাগ দেখালেন নিজের মেয়ের ওপর। সমস্ত শক্তি দিয়ে একটা চর বসালেন নিজের মেয়ের গালে। রোজ পিছিয়ে গেলে চরের আঘাতে কেঁদে ফেললো ফের। গালে হাত রেখে ভয় তাকালো সে। কবির সাহেব দাঁতে দাঁত চেপে ধমকে বলল, সত্যিটা বলো রোজ, বলো ও তোমাকে জোর করে বিয়ে করেছে, বলো। হাজরান
চলে যেতে নিয়েও থামল। আচমকা হয়ে যাওয়া কাণ্ডটা বুঝে উঠে তার রক্ত টকবক করে উঠল। এগিয়ে এসে বলল, আপনি ওর গায়ে হাত তুললেন কেন? মারলেন কেন ওকে? বলুন, মারলেন কেন? রোজ তাকালো, শক্ত স্বরে আজরানকে শুধালো, আজরান, আমার আর আব্বুর মাঝে কথা বলার অধিকার আপনার নেই? কবির সাহেব মেয়ের এই শক্ত স্বরটা শুনে যেন প্রসন্ন হলেন, তবুও ফের শক্ত স্বরে মেয়েকে জানালেন, তুমি আমার সাথে ফিরবে এখন রোজ। আর কথা বলবে না, কোনো কথা বলবে না। রোজ এবারে শান্ত চাহনিতে তাকায় বাবার দিকে। তার গাল ভেজা, চোখ লালাভ, এক গালে স্পষ্ট 5 আঙ্গুলের দাগ, কিছুটা লালচে হয়ে উঠেছে তা। এমনকি চরের দরুন বোধহয় ঠোঁটের কোণাটা একটু কেটেছে। রোজ ছোট শ্বাস ফেলে, বাবাকে বলে, ফেরার মানে তো এই যে আমাকে আজরান জোর করে বিয়ে করেছে, তাই না আব্বু? তার বাবা বললেন, হ্যাঁ, এবং তুমি আমার সাথেই ফিরবে। রোজ আচমকা বলল, আমি ফিরবো না আব্বু, উনি আমায় জোর করেননি, আমি নিজে বিয়ে করেছি। কি বলছিস তুই? তুই এই জানোয়ারদের হয়ে কথা বলছিস রোজ? তোর আপুর কী অবস্থা তুই চোখে দেখে আসিসনি? কি করে পারছিস ওদের পক্ষ নিতে? রোজ মিথ্যে বলতে পারল না, বলল, ওনারা সত্যিই আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি আব্বু, বরং স্নেহ দিয়েছেন। আমি ওনাদের বিপক্ষে কি করে যাব বলো? কবির সাহেবকে ফিরতে হলো খালি হাতেই। মেয়েকে নিতে পারলেন না, আর না তো মেয়ের স্বীকারোক্তির কারণে আজরানকে জেলে নিতে পারল। আজরান এই নিয়ে মজা পেল, তবে বইয়ের এমন কাটকাট হয়ে বসে থাকা দেখে সে ছোট শ্বাস ফেলে। গালের লাল হয়ে ওটা 5টা আঙ্গুলের ছাপে হাত বোলায় সে। পর মুহূর্তে ঠোঁটের কোনায় অল্প একটু জমাট রক্ত দেয়। আজরান ছোট শ্বাস ফেলে, 2 হাতে রোজের মুখটা আগলে ধরে আচমকা চুমে দিল কপালে। রোজ নিশ্চুপ। আজরান ফের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার জান কত বড় হয়ে গিয়েছে রোজ, আমার শেভ করতে শিখেছে। আজ অন্তত বলবি না যে তুই আমায় এখনো ভালোবাসিস না জান? আমি জানি বাসিস। রোজ কেবল আজরানেরই। রোজ শুনল, তবে উত্তর দিল না। ভেবে গেল কেবল বাবার কথা। সে কি বাবাকে কষ্ট দিল? বাবা কষ্ট পেল? হ্যাঁ, পেল তো। বাবার দাম্ভিক মুখটা সবার সামনে চুপ হয়ে গিয়েছিল চলে যাওয়ার সময়। আচ্ছা, আজ এই সিদ্ধান্তটা নেওয়ার কারণে ভবিষ্যতে তাকে কিসের সম্মুখীন হতে হবে? বাবা মাকে সে আর আগের মতো পাবে কখনো? ও বাড়িতে বাবা তাকে ঢুকতে দিবে কখনো? বাবার ভালোবাসা পাবে সে আর কখনো? রোজ বোঝে না, তার শূন্য লাগে। আজান ততক্ষণে তার ঠোঁটে ঔষধ লাগিয়েছে। গালে চরের জায়গাটায় হাত বুলিয়ে বলল, কি বিয়াদব বাপ তোর, নিজের মেয়েকে বিশ্বাস করে না। শুধু তোর বাপ বলে ছাড় পেল রোজ, নয়তো অন্য কেউ আমার স্ত্রীর গায়ে হাত তুললে হাত উপড়ে ফেলতাম। রোজ শক্ত চাহনিতে তাকায় এবারে, জ্বলে উঠে বলে, আমি আপনার স্ত্রী হওয়ার আগে তার মেয়ে। তার আমাকে মারার অধিকার আছে এবং থাকবে, এই নিয়ে আপনি কথা বলার কেউ নন। আজরান ফোঁস করে বলে, কেউ না হলে থেকে গেলে কেন? চলে যাওয়ার জন্য বলেছিলাম তো তোকে, যাসনি কেন? রোজ ছোট স্বরে বলে, আমি চলে গেলে এটাই প্রমাণিত হতো যে আপনি আমায় জোর করে তুলে এনেছেন। আজরান ভ্রু বাঁকায়, তো কি হয়েছে তাতে? এটাই বোঝা যেত যে আপনি অপরাধী। ফের ভ্রু বাঁকিয়ে বলে আজরান, আমি নিজে মুখেই বললাম আমি অপরাধী, শুনিসনি? আপনাকে তুলে নিয়ে যেতেও জেলে আজরান। আপু খুব রেগেছিল, আপনাকে সত্যি জেলে নিত। তাতে কি, তুই চাসনি আমার জেলে নেওয়া হোক? শাস্তি তো আমার প্রাপ্যই, তাই না রোজ? তোকে তুলে এনেছি বলে কথা। রোজ নির্বাক তাকিয়ে রইল। আজরান হেসে বলল, তুই আমার ভালোবাসিস এখনও জান, না চাইতেও প্রমাণ দিয়ে ফেলেছিস। রোজ এবারে অস্বীকার করলো, বলল, না। ভ্রু বাঁকালো আজরান, বলে, তবে আমি চাইছিলাম না আমাদের পরিবারটা ভাঙুক। আমার জন্য এই পরিবারের একটা ছেলে জেল হোক চাচ্ছিলাম না, এই কারণে যায়নি। আজরানের হাসিটা মিলিয়ে গেল। হুট করে শান্ত ভঙ্গিতে চেয়ে বলে, এজন্য আমার পক্ষ নিলি? ভেরি গুড। তবুও এই পরিবারের প্রতি তোর তো ভালোবাসা আছে বল জান, এতটুকুই যথেষ্ট। রোজ তাকায়, শুধু পরিবারের প্রতি না, আজরানের প্রতিও তার ভালোবাসা আছে, সে এটা অস্বীকার করতে পারে না। তবে কিছু রাগও আছে। রোজ ছোট শ্বাস ফেলে বলল, আজরান? আয়জান ভাই তো এখন স্বাভাবিক, তাই না? শুনেছি ওখানে একটা মেয়ে ওনাকে অনেক ভালোবাসে, মেয়েটাকে মেনেছেন কি? ওনারা বাড়ি ফিরে না কেন? আয়জান ভাইয়ের আম্মুও ফিরে না, আবার আয়শান ভাইও এই বাড়িতে থাকে না। সবটা আমাদের পরিবারের সাথে শত্রুতার জন্য? রোজের কণ্ঠটা উদাস। আজরান তাকায়, ছোট শ্বাস ফেলে বলে, হঠাৎ এমন ভাবনা? এমনি। আজরান একটু হাসলো, পর মুহূর্তে চলে গেল নীরবে। আয়শান তৈরি হয়ে নাস্তা করলো। পেশায় সে ডক্টর,
তবে মাঝে মধ্যে বাবার সাথে বিজনেসের প্রসঙ্গে পারিবারিক বিজনেস দেখতে হয় তাকে। আয়শান খাবার টেবিলে বসে দেখতে পেল তুলিকে বাইরে যাচ্ছে। আয়শান পেছন থেকে ডাক দিল, কোথায় যাস? তুলি তাকায়। একটু আগে কবির সাহেবের কথাগুলো সে রুম থেকেই শুনেছিল। এমন অহরহ এই বাড়ির মানুষের থেকে কথাগুলো শুনতে হয় তাকে। অথচ তুলি কিন্তু ডেইজির সাথে প্রতিযোগিতায় নামতে চায়নি। ডেইজি ভালো না ও এটা জানতে চায়নি। তুলি তো এসবে জড়াতে চায়নি, তাকে জড়ানো হলো। অতঃপর দিনরাত সে অযোগ্য এই কথাটা তার মাথায় যে যার মতো ঢুকিয়ে যাচ্ছে। তুলির ক্লান্ত লাগে। কখনো কখনো মনে হয় এই বাড়ি ছেড়ে সে কোথাও পালিয়ে যাক, অথচ যাওয়ার মতো জায়গা তো তেমন তার নেই। তুলি ছোট করেই বলল, ভার্সিটিতে। আয়শান উঠে দাঁড়ালো, তুলির দিকে এগিয়ে এসে বলল, আমিও হসপিটালে যাব, একসঙ্গে যাওয়া যাক। তুলি এবারও শান্ত গলায় উত্তর দিল, হুম। অতঃপর পা এগোয়, বাইরে দাঁড়ায়। আয়শান আসতে আয়শানের সাথে সাথে গাড়িতে উঠল। তুলি বরাবরই চুপচাপ হলেও আগে তবু আয়শানকে সমীহ করে কথাবার্তা বলতো। অথচ এখন তুলি নিজ থেকে কথা বললেও বলে অভিযোগ শোনাতো। আর বাকি সময় আয়শান যেভাবে যা বলে চুপচাপ তাই শোনে। শুধু আয়শান না, এই পরিবারের যে যাই বলুক তুলি চুপচাপ শোনে। আয়শান এই পরিবর্তনের জন্য নিজেকেই দায়ী করে। সে মনে প্রাণে চায় তুলি আগের মতো হয়ে যাক, আগের মতো। আয়শান গাড়ি চালাতে চালাতে আচমকা এই বিষয়ে বলল, তুলি, তুই কি স্বাভাবিক হবি না আর? তুলি তাকায়, উত্তর করল, স্বাভাবিক তো আয়শান ভাই। আয়শান ছোট শ্বাস ফেলে। স্বাভাবিক না, আয়শানের এই তুলিকে কোনোভাবেই স্বাভাবিক লাগে না। তুলি আগে অন্তত পরিবারের মানুষগুলোর সাথে তো মিশত, এখন তো ওদের সাথেও তেমন মেশে না। মনে হয় ও এই পরিবারের কর্মরত, যে যাই বলেছে তাই করা, সবার প্রয়োজন বোঝা যেন ওর দায়িত্ব। আয়শান বহুবার বলেছে এই নিয়ে। তুলি হেসেছে বিনিময়ে প্রতিবারই। আয়শান এসব ভেবে ফের বলল, কিন্তু কোথাও একটা আমার কাছে তোকে নিষ্প্রাণ লাগে। মনে হয় কেমন যেন এই বাড়িতে পড়ে থাকতে হচ্ছে বলে পড়ে আছিস তুই, যেন এই বাড়িতে তোর আপন কেউ নেই। কেমন যেন আমাদের সকলের কথায় উদ্বোস করছিস, অথচ তুইও এই বাড়ির একজন। যে কোনো কিছুতে তোর নিজের মতো কথা বলার অধিকার আছে তুলি, কারোর সাথে খুব একটা কথাও বলিস না। তুলি চুপই থাকলো এইসব শুনে। অতঃপর কিছুটা সময় পর বলল, বুঝলাম। আয়শান দীর্ঘশ্বাস ফেলে। এতগুলো কথা বলার বিনিময়ে শুধু বুঝলাম কথাটা সে ডিজার্ভ করে। একটা শুকর রাগও হয় যেন। তবুও শান্ত স্বরে বলল, তোর এই নিখুঁত পরিবর্তনের পেছনে দায়ী আমি, তাই না? এখন বল, আমি কি করলে সবটা স্বাভাবিক হবে? আমি চাই তুই আগের মতো হয়ে যা, একটা সুন্দর লাইফ লিড কর। তুলি হাসলো এবারে, বলল, আমি আগের মতোই আছি আয়শান ভাই। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি ছোট থেকেই এমন। আয়শান এরপর আর কিছু বলল না। তার নিজের প্রতি রাগ হচ্ছে। আয়শান শান্ত গম্ভীর মানুষ, খুব একটা রাগ প্রকাশ করে না। আজও রাগ প্রকাশ করতে পারল না সে। নিশ্চুপে গাড়ি চালায়। অতঃপর অনেকটা সময় পর তুলি ভার্সিটির সামনে এসে গাড়ি থামলো। ঠিক এই মুহূর্তে এসে তার মনে হলো তুলিকে আবার কবে দেখবে জানে, আবার কবে বাড়ি যাবে কে জানে। সে বাড়ি যায় না তুলির অসুবিধা হবে বলে। কোথাও গিয়ে আজকাল তুলিকে দেখলে তার অসহায় লাগে, নিজেকে, নিজের প্রতি রাগ হয়। তবুও দিন শেষে তার এই মেয়েটাকে দেখতে ইচ্ছে হয়। টিনেজদের মতো ভার্সিটি গেটে এসে দাঁড়িয়ে হলো একবার এই মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হয়, অথচ তা হয়ে ওঠে না নিজের ব্যক্তিত্বের কাছে হার মেনোর। আয়শান তুলির দিকে তাকালো। নেমে যাচ্ছে ততক্ষণে তুলি বলল, আসতে নাম। তুলি নামলো। আয়শান ফের বলল, আজ রাতে আর বাড়ি ফিরবো না, যাচ্ছি। তুলি জানে আয়শান বাড়ি এলেও 3-4 মাস পর কোনো প্রয়োজনে বাড়ি আসে। তারপর প্রয়োজন মিটলে 2-1 দিন থেকে আবার বাসায় ফিরে যায়। তুলি হেসে বলল, জানি। আয়শানের ইচ্ছে হলো আরেকটু কথা বলুক, আরেকটু কথা বাড়ুক, কিন্তু কথা খুঁজে পেল না। কেবল বলল, নিজের যত্ন নিস তুলি। তুলি বলল, আপনিও। আয়শান হাসলো এবারে। তুলি ততক্ষণে সামনের দিকে ফিরেছে, হাঁটা শুরু করেছে। আয়শান তাকিয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর একবার চোখ বুজে শ্বাস নিল। পর মুহূর্তে গাড়ি এগোলো।